সমস্ত শ্রোতা বন্ধুদের এইচ স্টোরি এফএম এ স্বাগত। নমস্কার, আমি রাকেশ। শুরু হচ্ছে আজকের গল্প, সিন্ধুক রহস্যের দ্বিতীয় পর্ব। আর এর নাম গুরুপদ রায়। এই যে আমার ভাইপো সন্তু আর ওর বন্ধু জোজো। চলুন এবার যাওয়া যাক। আগে একটু চাটা খেয়ে বিশ্রাম নেবেন, না এক্ষুনি রওনা দেবেন? ট্রেনে এসেছি, পরিশ্রম তো হয়নি কিছু, বিশ্রাম নেওয়ার দরকার নেই। খিচিং পৌঁছতে কতক্ষণ লাগবে? জিপ এনেছি, ঘন্টা দুয়েকের রাস্তা। তবে আবার যদি হাতি এসে পড়ে তাহলেই মুশকিল। হাতি এসে পড়লে তো ভালোই, বেশ হাতি দেখা যাবে, ছবি তুলতে পারবো। হাতির পাল এলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতে পারে। খুব কাছে তো যাওয়া যাবে না, মেজাজ খারাপ থাকলে জিপ গাড়ি উল্টে দেয়। জোজো বলল, হাতি তো এমনিতে খুব শান্ত প্রাণী, তাদের মেজাজ খারাপ হয় কেন? জঙ্গল থেকে হাতিরা যখন বেরিয়ে আসে, মাঝে মাঝে তাদের খিদের চোটে কোনো ফসলের ক্ষেতে ঢুকে পড়ে, তাতে প্রচুর ফসলের ক্ষতি হয়। হাতিরা যত খায় তার চেয়ে নষ্ট করে বেশি, সেই জন্যই ফসল যারা চাষ করে সেই চাষিরা ক্ষেপে যায়। হাতি তাড়াবার জন্য তারা বড় বড় জ্বলন্ত মশাল ছুড়ে মারে। সেই মশালের আগুনে আহত হলে হাতিরাও ক্ষেপে ওঠে, তখন সামনে যা পায় তাই ধ্বংস করে। ইস, হাতিদের গায়ে মশাল ছুড়ে মারে, ভেরি ব্যাড। ওদের খিদে পেলে তো ওরা ফসল খাবেই। সন্তু বলল, বারে, চাষিরা কি হাতিদের খাওয়ার জন্য ফসল ফলায়? ওই ফসল বিক্রি করে তাদের সারা বছর চলে। ফসল নষ্ট হয়ে গেলে তারাই বা কি খাবে? একেই বলে হর্নস অফ আ ডায়লেমা। আচ্ছা কাকাবাবু, যদি আপনাকে বিচার করতে বলা হয়, হাতিরা যদি খিদের সময় ফসল খেয়ে ফেলে, তারা তো জানে না কার ক্ষেত কিংবা কারা চাষ করেছে, খিদে পেয়েছে তাই খেয়েছে। আর ওদিকে চাষিরা তাদের ফসল নষ্ট হচ্ছে দেখে রাগের চোটে জ্বলন্ত মশাল ছুঁড়ে মারে, তাহলে কারা বেশি দোষী, হাতিরা না চাষিরা? আসল অপরাধী হচ্ছে যারা বেআইনিভাবে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে গাছ বিক্রি করার লোভে। জঙ্গল কমে যাচ্ছে, জঙ্গলে খাবার কমে যাচ্ছে বলেই তো হাতিরা বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেই অপরাধীদের ধরা যায় না। বিনয়ভূষণ বললেন, ঠিক বলেছেন স্যার, আগেকার তুলনায় এদিকে কত জঙ্গল কমে গেছে। জঙ্গল কাটা ফাঁকা জমিতে শুরু হচ্ছে চাষ। হাতিরা তা বুঝবে কি করে? তাই তারা ফসলে খেতে ঢুকে পড়ে। এর মধ্যেই সবাই মিলে উঠে পড়েছে একটা জিপ গাড়িতে। থানা ড্রাইভার অসুস্থ বলে গাড়ি চালাচ্ছে গুরুপদ রায়। তার মুখখানা অস্বাভাবিক রকমের কালো, মনে হয় কখনো আগুনের ঝাপটা লেগেছিল। সে এ পর্যন্ত একটা কথাও বলেনি। বিভূতিভূষণের ফর্সা গোলগাল মুখ, মাথাটা অর্ধেক টাক, মাঝে মাঝে প্যান্টের পকেটে হাত ঢোকাচ্ছেন আর খালি হাতটাই বের করে আনছেন। কাকাবাবু সামনে বসেছেন, ড্রাইভারের পাশের সিটে। পেছনে খালি তিনজন। রাস্তাটা এবড়ো খেবড়ো, অনবরত জিপটা লাফাচ্ছে। দূরে দেখা যায় ছোট ছোট পাহাড়, এক এক জায়গায় পাহাড়ের চূড়া মিশে গেছে মেঘের সঙ্গে। বিনয়ভূষণ আরও একবার পকেটে হাত ঢুকিয়ে বললেন, রায় চৌধুরী বাবু, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু যদি মনে না করেন। আমি কি একটা সিগারেট খেতে পারি? আপনি সিনিয়র অফিসার, আপনার অনুমতি না নিয়ে তো খাওয়া যায় না। কাকাবাবু বললেন, ঠিক আছে, খান। আমি এখন আর অফিসার নই, আসলে আমি সিগারেটের ধোয়ার গন্ধ সহ্য করতে পারি না। একটার বেশি খাবেন না। বিনয়ভূষণ বিগলিতভাবে বললেন, না না স্যার, একটার বেশি নয়, জানলার বাইরে ধোয়া ছাড়ছি। সন্তু অন্যদিকে জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে। দুদিকের গাছপালা অন্ধকারে ঝুপসি হয়ে এসেছে। হঠাৎ যেন মনে হয় চুপ করে সারি সারি দাঁড়িয়ে আছে এক হাতির পাল। সন্তু জিজ্ঞাসা করল, এখানে বাঘ আছে? বিনয়ভূষণ বললেন, ঠিক এখানে নেই, তবে শিমলিপাল জঙ্গলে অনেক বাঘ আছে। মাঝে মাঝে দু একটা এদিকে ছিটকেও চলে আসে। গত মাসেও একজোড়া এসেছিল, কয়েকটা গরু মেরেছে। শিমলিপাল জঙ্গলে এখান থেকে যাওয়া যায় না? হ্যাঁ, যাবে না কেন, আমি নিয়ে যেতে পারি। জঙ্গলের মধ্যে ভারী সুন্দর সুন্দর সব জায়গা আছে। চাহালা, নওলা, বহেরি পানি, চিরান্ডা, গুড়গুড়িয়া, জেনাবিল, যেখানে যেতে চাও। গুড়গুড়িয়া নামটা আমার খুব পছন্দ হয়েছে, ওখানেই যাব। আপনাদের এদিককার ফরেস্ট বাংলো যোশীপুরে একটা সময় একটা পোষা বাঘ ছিল, খেইরি, তার কথা আপনার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, বছর 20 আগেকার কথা। তখন আমি সবে চাকরিতে ঢুকেছি, দু একবার দেখেছি বাঘটাকে। সেটার শেষ পর্যন্ত কি হলেন জানেন তো? বাঘটা এমনিতে শান্তই ছিল,
ফরেস্ট অফিসার সরোজবাবু সেটাকে অনেকটা পোষ মানিয়ে এনেছিলেন, কিন্তু বাঘ বলে কথা, অতি পাজি প্রাণী। অত বড় হাতি পর্যন্ত পোষ মানে, সিংহও পোষ মানে, কিন্তু বাঘ কিছুতেই মানুষের কথা শুনে চলতে রাজি নয়। একদিন হলো কি, কলকাতা থেকে দুজন বাঙালি বাবু এসেছিলেন ফরেস্ট অফিসারের সঙ্গে দেখা করতে। সেই দিনই খৈরি বাঘটার মেজাজ গেল ভেঙে। প্রথমে এক ভদ্রলোকের কুড়ি খেয়ে ফেললো আধখানা। অন্য ভদ্রলোক কি যেন বলতে গিয়েছিলেন, অমনি বাঘটা তার দিকে ছেড়ে গিয়ে প্রথমে জামাটা ছিঁড়ে দিল ফালাফালা করে। তারপর ভদ্রলোকের বুকের উপরে 2 থাবা রেখে কামড়ে দিল নাকে। কোনো রকমে বাঘটার গলায় শিকল বেঁধে তারপরেই তাকে ছেড়ে দিয়ে আসলো জঙ্গলে। কাকাবাবু হো হো করে হেসে উঠলেন। সন্তু আর জোজোর ঠোঁটেও হাসি। বিনয়ভূষণ একটু আহতভাবে বললেন, আপনি স্যার আমার কথা বিশ্বাস করলেন না? কাকাবাবু হাসি থামিয়ে বললেন, না না, বিশ্বাস করব না কেন? তবে আমিই সেই বাঙালি বাবু। অনেকদিন কেটে গেছে তো, তাই গল্পটা অনেক রং চড়ানো হয়ে গেছে। কেইরি আমার বুকের উপরে 2 থাবা রেখে দাঁড়িয়েছিল বটে, কিন্তু মোটেই আমার নাক কামড়ে দেয়নি। এই দেখুন, আমার নাক ঠিকই আছে। আমার জামাটাও ফালাফালা করেনি, সে জামাটা এখনো আমি রেখে দিয়েছি। আর আমার বন্ধুর আধখানা কনুইও খেয়ে নেয়নি, শুধু একটা দাঁত ফুটিয়েছিল। আমার বন্ধু সেই হাতে এখন টেনিস খেলে। সন্তু বলল, তারপরেও এখানে বাঘটা কিছুদিন ছিল? হ্যাঁ, আমাদের জন্যই ওকে নির্বাসনে পাঠানো হয়নি। আরো বোধহয় মাস 6 ছিল, কিন্তু আর কয়েকজনকে আক্রমণ করার পর বোঝা গিয়েছিল ওকে আর রাখা যাবে না। বিনয়ভূষণ বললেন, বাঘটা দূর থেকে দেখাই ভালো। শিমলিপালে ওয়াচ টাওয়ারে ভালো ব্যবস্থা আছে। জোজো বলল, আমি বাঘ দেখতেও চাই না, হাতি দেখতেও চাই না। আমি এই কটা দিন শুধু খাবো আর ঘুমাবো। এই রাস্তায় কোনো কচুরি সিঙ্গারার দোকান নেই? উড়িষ্যার কচুরি তো বিখ্যাত। একটা ছোট মতন শহর পড়বে মাইল 20 দূরে, সেখানে 2-1টা দোকান আছে। এখন দুপাশে মিশমিশে অন্ধকার, শুধু হেডলাইটের আলোতে দেখা যায় সামনেরটা। মনে হয় রাস্তার দুধারে ঘন জঙ্গল। গুরুপদ এত সব কথার মধ্যেও একটাও মন্তব্য করেননি। গাড়ি বেশ জোরে চালাচ্ছে সে। হঠাৎ কাকাবাবু এক সময় বললেন, 1858 সালের জুন মাস, সেদিনও বোধহয় এরকমই গরম ছিল। সন্তু জিজ্ঞাসা করল, সেই দিনটায় কি হয়েছিল? কি জানি, এমনি মনে পড়ল। বিনয়ভূষণ বললেন, আপনাদের স্যার কি প্ল্যান? কদিন থাকবেন এখানে? আমাদের বস বলে দিয়েছেন, আপনি যে কদিন থাকবেন আপনার দেখাশোনা করার দায়িত্ব আমার। আপনারা যেখানে যেতে চাইবেন আমি নিয়ে যাব। এই রে, তাহলে তো খুব বিপদ। আমাদের মোটেই দেখাশুনো করতে হবে না। কিরণচন্দ্র ভঞ্জদেওর নাম শুনেছেন তো? তিনি আমাদের নেমন্তন্ন করেছেন, দিন সাথে থাকব। সন্তুরা যদি কোথাও বেড়াতে যেতে চাই, ওর বাড়ির গাড়ি নিয়ে যাবে। কিরণচন্দ্র ভঞ্জদেও তো খুব অসুস্থ। তা জানি, সেজন্যই তো আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমার সঙ্গে অনেক দিনের চেনা। শুনুন বিনয়বাবু, আমি যে এখানে এসেছি তা খুব বেশি লোকে জানতে চায় না। পুলিশের গাড়িতে ঘুরলে তো সবারই কৌতূহল হবে, সুতরাং আমাদের পৌঁছে দেওয়ার পরই আপনার ছুটি। কলকাতার পুলিশ কমিশনারকে আমি অনেক বারণ করেছিলাম, তবুও সে জোর করে আপনাদের খবর পাঠিয়েছে। স্যার, আপনি এ রাজ্যের অতিথি। স্যার, আপনি এ রাজ্যের অতিথি। আপনার যাতে কোনো অসুবিধা না হয় তা আমাদের দেখতে হবে অবশ্যই। আপনার যাতে কোনো অসুবিধা না হয় তা আমাদের দেখতে হবে অবশ্যই। ভঞ্জদেওর বাড়িতে অতিথি হচ্ছে, ওরাই দেখাশোনা করবেন। সন্তু বলল, যা, হাতিটাতে তো কিছুই দেখা গেল না, শুধু মাঝে মাঝে 2-1টা কুকুর। যোজো কুমারের কাছ থেকে তো আর কোনো গল্প শুনতে পাচ্ছি না। আমি মোটেই হাতি দেখতে চাই না, আমার খিদে পেয়ে গেছে। খিদে পেলে জোজোর গল্প বন্ধ হয়ে যায়। গাড়ির চালক আবার গতি বাড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে গর্তে পড়ে লাফিয়ে উঠছে জিপটা। কাকাবাবু একটু বিরক্তভাবে বললেন, আমাদের গুরুপদবাবুর মনে হচ্ছে বাড়ি ফেরার খুব তাড়া আছে। খারাপ রাস্তায় জোরে জোরে গাড়ি চালানো আমি মোটেই পছন্দ করি না। ওই গুরুপদ, স্যার বলছেন আস্তে চালাতে, তবু তুমি জোরে চালাচ্ছ কেন? গুরুপদ সঙ্গে সঙ্গে খুব জোরে ব্রেক কষে গাড়িটা থামিয়ে দিয়ে পেছনে হেলান দিল। এ কি, থামলে কেন? থামাতে তো বলিনি, একটু আস্তে চালাতে বলেছি। গুরুপদ নাক দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করল। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, ইনি কথা বলেন না কেন? ও এরকমই, একবার একটা খুব বড় অ্যাক্সিডেন্টে পড়েছিল, তারপর থেকেই। মুশকিল হয়েছে কি,
লাস্ট মোমেন্টে আমাদের থানার ড্রাইভার জানালো যে সে আসতে পারবে না, তার খুব পেট খারাপ হয়েছে। 22 বার নাকি বাথরুমে গেছে সারাদিনে। আমি নিজে গাড়ি চালাতে জানি না, তাই ওকে আনতে হলো, নইলে আমার সঙ্গে অন্য একজন সাব ইন্সপেক্টর আসার কথা ছিল। আমরা কি এখানে থেমেই থাকবো? না না, এসব জায়গা মোটেও ভালো নয়। ও ভাই গুরুপদ, প্লিজ চলো। তোমাকে আমরা খারাপ কথা তো কিছু বলিনি, শুধু একটু আস্তে চালাবার অনুরোধ করেছি। চলো চলো। গুরুপদ আবার গাড়িটা স্টার্ট দিল। একটু পরেই স্পিড বাড়াতে লাগলো, আবার আগের মতো। এক একজন বোধহয় গাড়ি আস্তেই চালাতে জানে না। কিছুক্ষণ চুপচাপ যাওয়ার পর হঠাৎ গুরুপদ হেডলাইটটা অফ করে দিল। গাড়ি ছুটল সম্পূর্ণ অন্ধকারের মধ্যে। আকাশে কোথাও কোনো আলো নেই। বিনয়ভূষণ বললেন, এ কি করলে? হেডলাইট খারাপ হয়ে গেল? কোনো উত্তর নেই। কাকাবাবু আদেশে সুরে বললেন, আপনি গাড়ি থামান, আপনার আর চালাবার দরকার নেই। লোকটি তবুও কোনো কথা বলল না, গাড়িও থামালো না। একটু পরে গাড়িটা প্রচন্ড জোরে ধাক্কা মারল কিছুর সঙ্গে। কাকাবাবু ছিটকে পড়ে গেলেন বাইরে। পেছনের সিটে তিনজন লাফিয়ে উঠে আবার ধপাস করে বসে পড়ল। জোজো চেঁচিয়ে উঠল, আমার হাত ভেঙে গেছে, আমার মাথা ফেটে গেছে। জিপটা কিন্তু উল্টে যায়নি, সেটা ধাক্কা মেরেছে একটা মোটা গাছে। সন্তু কাকাবাবুকে বাইরে পড়ে যেতে দেখেছে, তাই একটু ধাতস্থ হয়ে সে লাফিয়ে পড়ল কাকাবাবুকে খুঁজতে। সে চেঁচিয়ে ডাকলো, কাকাবাবু! এই যে এখানে আমি। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবুও আন্দাজে সন্তু হাঁটু করে বসে পড়ে বলল, তোমার কোথায় লেগেছে? দাঁড়া, এক এক করে মিলিয়ে নি। মাথায় হাত বুলিয়ে বললেন, চটচট করছে না, রক্ত টক্তও বেরোয়নি, তার মানে মাথা ফাটেনি। চোখ দুটো ঠিক আছে, নাকও ঠিক আছে, একটা দাঁত নড়ে গেছে বলে মনে হচ্ছে। হাত দুটোও তো ঠিক আছে দেখছি, শুধু বাঁ হাতের বুড়ো আঙুলে ব্যথা, ও কিছু না, সামান্যই। পা? আমাকে একটু ধর, উঠে দাঁড়াই, তারপর বুঝবো। দাঁড়িয়ে দুটো পা একবার মাটিতে ঠুকে বললেন, ঠিকই তো আছে মনে হচ্ছে, ডান পাটা ভাঙলেই হয়েছিল আর কি, সারা জীবনের মতো পঙ্গু। ততক্ষণে অন্যরাও এসে গেছে। জোজো বলল, আমার মাথা ফেটে গেছে আর হাত ভেঙে গেছে। সন্তু জোজো চুলের মধ্যে আঙুল চালিয়ে নিয়ে বলল, রক্ত তো নেই, তুই ধাক্কা খেয়েছিস, মাথা ফাটেনি। কোন হাত ভেঙেছে বললি? লাগছে, খুব লাগছে। কবজিটা মুচকে যেতে পারে, যাই হোক এক্স রে করে দেখতে হবে। বিনয়ভূষণ আর সন্তুর তেমন কিছু আঘাত লাগেনি, তবে সন্তুর নাক দিয়ে রক্ত পড়ছে। সে কথা সে কাউকে বলল না। কাকাবাবু বললেন, ড্রাইভারের কি অবস্থা? তারই বেশি চোট লাগার কথা, তার সারা শব্দ পাওয়া যাচ্ছে না, দেখো তো গাড়ির মধ্যে। বিনয়ভূষণ আর সন্তু অন্ধকারের মধ্যে হাতটা দিয়ে দেখল যে ড্রাইভারের সিটটা খালি। কাকাবাবু বললেন, হয়তো আমার মতো ছিটকে বাইরে পড়ে গেছে। সন্তু, আমার হ্যান্ডব্যাগ আর টর্চটা বার কর। টর্চ জেলে দেখা গেল যে ওপাশে ড্রাইভার নেই। বিনয়ভূষণ অনুচ্চস্বরে ডাকলেন, কোনো সাড়া পাওয়া গেল না। টর্চের আলোয় আশেপাশে অনেকটা জায়গায় খুঁজেও কোনো চিহ্ন পাওয়া গেল না। চিন্তিতভাবে বিনয়ভূষণ বললেন, সে তো আর বেশি দূর পড়ে যেতে পারে না, গেল কোথায়? জোজো বলল, এখন কি হবে? আমরা কি করে যাব? মহা বিপদে পড়া গেল। এখানে বেশিক্ষণ থাকা মোটেও উচিত নয়। এই রাস্তায় আর কোনো গাড়ি তো চলছে না। সন্ধ্যের পর এসব দিকে গাড়ি চলে না, শুধু দু একটা ট্রাক যায়। কিন্তু হাতি আসার কথা রোটে গেলে তারাও কোথাও থেমে যায়। ওই তো একটা গাড়ি আসছে। সত্যি সত্যি দেখা গেল এতক্ষণ বাদে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। বিনয়ভূষণ বললেন, এটা যদি পুলিশের গাড়ি হয় বেঁচে যাব, অন্য গাড়ি হলে বিশেষ লাভ নেই। কিন্তু গাড়িটা থামল না। এসব জায়গায় প্রায় ডাকাতি হয়ে থাকে। অগত্যা কাকাবাবু ড্রাইভারের সিটে এসে বসলেন। তিনি চাবি ঘোরালেন। প্রথম কয়েকবার বিদঘুটে শব্দ হলো, যেন গাড়িটা বলছে যে আমার মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে। আসলে তেমন কিছুই হয়নি। হঠাৎ ইঞ্জিন গড়গড় করে উঠল। কাকাবাবু ব্যাক করে গাড়িটাকে রাস্তায় তুলে আনলেন। তারপর বললেন, সবাই উঠে পড়ো।
বিনয়ভূষণ বসলেন সামনে, বাকি দুজন পেছনে। কি করব? এখন যাব গুরুপদকে ফেলে রেখে? যদি কোথাও সে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে থাকে? বিনয়ভূষণ বললেন, আর কোথায় থাকবে বলুন? অনেকখানি জায়গা তো খুঁজে দেখা হলো, সেরকম ঝোপঝাড়ও নেই, শুধু বড় বড় গাছ। গাড়ি চলতে শুরু করার পর কাকাবাবু হেডলাইটটা জ্বাললেন। ঠিকই জ্বলে উঠল, শুধু একদিকের কাঁচ ভেঙে গেছে। বিনয়ভূষণ বললেন, এ কি, হেডলাইট তো ঠিকই আছে, তখন নিভে গেল কি করে? নিভিয়ে দিলেই নিভে যায়। জোজো বলল, কাকাবাবু একটা কথা বলবো? আমার মনে হয় গাড়ির ড্রাইভার ইচ্ছে করে অ্যাক্সিডেন্টের একটু আগে গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েছে, তারপর দূরে সরে গেছে, তাই থেকে পাওয়া যাচ্ছে না। কাকাবাবু বললেন, জোজো, তোমার অনুমানটাই বোধহয় ঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সে এরকম করলো? খিচিং পৌঁছতে রাত 9টা বেজে গেল। ভঞ্জদেবদের বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা। বাড়িটা ভগ্নপ্রায় একটা মস্ত প্রাসাদ। বিনয়ভূষণ হেঁটেই চলে গেলেন থানায়। গেটের কাছে রয়েছে একজন দারোয়ান। সে একেবারে বুড়ো থুরথুরে, মাথায় এবার একটা গাউস পাগড়ি, হাতে একটা বর্ষা। তার গোফ, দাড়ি, এমনকি ভুরু পর্যন্ত তুলোর মতো সাদা। সে কাকাবাবুদের নিয়ে গেল ভিতরে। সেখানে চেয়ারে বসে আছে একটি 17-18 বছরের ছেলে আর একটি 13-14 বছরের মেয়ে। ছেলেটি কাকাবাবুকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আসুন আসুন। তারা দুজনেই কাকাবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। কাকাবাবু সন্তুদের বললেন, এ হচ্ছে প্রবীর, এখানকার ছোট রাজকুমার। আর এ তোমার বোন? প্রবীর বলল, হ্যাঁ, আমার বোন কমলিকা। কাকাবাবু, আমাকে রাজকুমার বলে লজ্জা দেবেন না। রাজত্ব বা জমিদারি কিছুই নেই, দেখছেন তো বাড়ির অবস্থা, আমরা সাধারণ মানুষ। কমলিকা বলল, আমাকে কেউ রাজকুমারী বললে শুনতে ভালোই লাগবে, কিন্তু কেউ বলে না। দারোয়ানজি বলে খোকি, আর রান্নার মাসি বলে ছুটকি। তারপর কাকাবাবু সন্তুর গা ছুঁয়ে বলল, এই হচ্ছে সন্তু, আরও জোজো। চলো আগে হাত মুখ ধুয়ে নেওয়া যাক, সারা গায়ে প্রচন্ড ধুলো। সিন্দুকটাও একবার দেখব, সেটা কোথায় রাখা আছে। সবাই নেমে এলো একতলায়। প্রবীরও যোগ দিল ওদের সঙ্গে। নিচে অনেক ছোট ছোট ঘর। আগেকার দিনে কর্মচারী বা পাহারাদাররা থাকতো এখানে, এখন সবই খালি। দেওয়ালগুলোর প্লাস্টার খসে গিয়ে হাড়গোড় বেরিয়ে পড়েছে, দরজাও ভাঙা। একটা ঘরে সিন্দুক রাখা আছে, সে ঘরে আলো নেই। কাকাবাবু টর্চ জ্বেলে দেখতে লাগলেন। সিন্দুকটা বেশ বড় আর চৌকো ধরনের, গায়ে শ্যাওলা ধরে গেছে, কিন্তু কোথাও কোনো ফুটো টুটো হয়নি। সামনের দিকে ঝুলছে দুটো পেল্লাই আকারের পেতলের তালা। সিন্দুকের 4টি পায়ের একটি পায়া ভাঙা, তাই একদিকে হেলে আছে, আর অন্য পায়াগুলো বাঘ বা সিংহের পায়ের মতন। কাকাবাবু সন্তুকে বললেন, ভালো করে টর্চটা ধরতো। তিনি একটা রুমাল বের করে উপরের দিকটায় ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করতে লাগলেন। আস্তে আস্তে সেখানে একটা ছবি ফুটে উঠল। অস্পষ্ট হলেও চেনা যায়, গণেশের ছবি। তার তলায় কিছু লেখা আছে। কাকাবাবু বললেন, মনে হচ্ছে সংস্কৃত লেখা, কাল সকালে ভালো করে দেখতে হবে। প্রবীর বলল, আজ তোলা হয়েছে, দেখা গিয়েছিল 5 দিন আগে। মাটির মধ্যে এমনভাবে গেঁথেছিল যে তোলাই যাচ্ছিল না। একবার তো খানিকটা তোলার পর ধপাস করে পড়ে গিয়ে আবার গেঁথে গেল অনেকটা। আজ 10-12 জন লোক তুলেছে অতি কষ্টে। 5 দিন আগে? তার মানে অনেক লোক এটার কথা জেনে গেছে। হ্যাঁ, আশেপাশে গ্রামের লোক ছুটে এসেছে দেখার জন্য। আজও প্রচন্ড ভিড় হয়েছিল। এইসব সিন্দুক টিন্দুক দেখলেই লোকে ভাবে ভেতরে অনেক হিরে জহরত চুনি পান্না আছে। তা তো ভাবতেই পারে। যদি পান্না থাকে তাহলে আমি একটা নেব। আমি কখনো পান্না দেখিনি। সন্তু জিজ্ঞেস করল, পান্না কি রঙের হয় জানো? বোধহয় নীল, তাই না? সবুজ। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। রবীন্দ্রনাথের কবিতা। কাকাবাবু বললেন, হিরে জহরতের বাক্স অনেক ছোট হয়, এত বড় সিন্দুক ভরাতে গেলে তো 7 রাজার ধন লাগবে। আমার মনে হয় এইসব সিন্দুকে দলিল টলিল বা জমিদারির কাগজপত্র রাখা হতো। প্রবীর বলল, কাল খুললেই দেখা যাবে। এর মধ্যে যদি দামি জিনিস কিছু থাকে তা কিছুই আমরা পাবো না। বাবাকে তো জানেন, কোনো জিনিসের প্রতি লোভ নেই। বাবা আগেই বলে রেখেছেন, দামি কিছু পাওয়া গেলে থানায় জমা দিতে হবে। সব গুপ্তধনী গভর্নমেন্টের প্রপার্টি। তাহলে সিন্দুকটাই থানায় জমা রাখা উচিত ছিল। আমরা তো কিছু বলিনি। মন্দিরের পুরুতরা এটা এখানে পাঠিয়ে দিয়েছে। আসলে কি জানেন, বেশিরভাগ মানুষই পুলিশদের বিশ্বাস করে না।
পুলিশের মধ্যে তো অনেক চোর থাকে। এখনকার সবাই জানে বাবা 100% সৎ মানুষ। তা আমিও জানি। তাই একতলায় রাত্রি রেখে থাকে? এ আমাদের দারোয়ান নটবর সিংহ। বুড়ো হয়েছে, কিন্তু বাবা ওকে কিছুতেই চাকরি ছাড়াবেন না। সারা রাত জাগে? সেটা কি ওর বয়সে সম্ভব? এ বাড়িতে চুরি করার মতন তো কিছু নেই। আর দামি জিনিস সব কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আর একটা বাড়ি আছে ভুবনেশ্বরে, রুদ্র কাকা ওখানে থাকেন, এখানেও থাকেন। ঠিক আছে, এখন তো আর কিছু করা যাবে না, দেখা যাক কাল সকালে কি হয়। রাত্রিরে খাওয়া দাওয়া সারতে হয়ে গেল অনেক রাত। অনেক রকমের রান্না, তার মধ্যে আছে পোলাও, কোপ্তা, পায়েস, গুরু ভোজন যাকে বলে। তারপর খানিকটা খাওয়ার ঘরে বসেই গল্প করে সন্তু ও কাকাবাবুরা চলে এলো তাদের নির্দিষ্ট শোবার ঘরে। কাকাবাবু আর সন্তু দুপাশে, মাঝখানে জোজো। আলোটা নিভিয়ে দেওয়ার পর সন্তু জিজ্ঞাসা করল, কাকাবাবু, একটা কথা জিজ্ঞাসা করব, আমরা এখানে কেন এসেছি? পুকুরের মধ্যে একটা তালাবন্ধ সিন্ধুক, 7টা মাথার খুলি, এসব কিছুই আগে জানতাম না। সুতরাং ওসব রহস্য সমাধানে আসিনি, ওসব নিয়ে মাথা ঘামাতে চাই না। এসেছি বেড়াতে। কাছাকাছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। প্রবীরের বাবা নেমন্তন্ন করেছেন অনেকবার। ভদ্রলোক খুব অসুস্থ, হয়তো আর বেশি দিন বাঁচবে না, তাই এবারেই দেখাটা করতে আসা। আর একটা কথা জিজ্ঞাসা করব, 1858 সালের জুন মাসে কি হয়েছিল? তুমি হঠাৎ বলে উঠলে। তুই মনে রেখেছিস দেখছি। 58-র 1 বছর আগে 1857 সালে কি হয়েছিল জানিস? সাহেবরা বলতো সিপাই মিউটিনি, তার থেকে বাংলায় লেখা হতো সিপাই বিদ্রোহ। পরে অনেকে বলেছে ওটাই ছিল ইংরেজদের বিরুদ্ধে আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সিপাইরাই প্রথম বিদ্রোহ শুরু করেছিল, পরে অনেকেই যোগ দেয়। শুরু হয়েছিল তো আমাদের ব্যারাকপুরে, মঙ্গল পাণ্ডে। হ্যাঁ, এই যুদ্ধের প্রধান নেতা ছিল মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, বিটুরের নানা সাহেব, দিল্লির শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। এদের মধ্যে মঙ্গল পাণ্ডেকেই প্রথমে মেরে ফেলা হয়। ঝাঁসির রানী লক্ষ্মীবাই আত্মহত্যা করেন। লোকে বলে তিনি ঝাঁসির দুর্গ থেকে ঘোড়াসুদ্ধ নিচে লাফিয়ে পড়েছিলেন। তাতিয়া টোপি অনেকদিন পর ধরা পড়েন, তাকে একটা কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া হয়। বাহাদুর শাহকে পাঠানো হয় নির্বাসনে। কিন্তু নানা সাহেবের কি হলো সেটা আমাদের ইতিহাসে একটা রহস্য। নানা সাহেবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওসামা বিন লাদেনের মতন? ওসামা বিন লাদেন লুকিয়ে আছে, তা তো বেশি দিন হয়নি, এখনো ধরা পড়ার সম্ভাবনা আছে। কিন্তু নানা সাহেব তো অনন্তকাল বেঁচে থাকতে পারেন না, কিন্তু তার মৃত্যু সংবাদও পাওয়া যায়নি। আমাদের নেতাজির মতো অনেকটা। হ্যাঁ, নেতাজিও এতদিন বেঁচে থাকতে পারেন না, কিন্তু কোথায় কিভাবে তার মৃত্যু হলো তা আজও রহস্যময়। তাইওকু বিমানবন্দরে প্লেনে আগুন লেগে গেল, না তিনি জাপানে চলে গেলেন, কিংবা রাশিয়ানদের হাতে বন্দী হলেন, না ইংরেজরা গোপনে তাকে মেরে ফেলল, তা জানা গেল না। যুদ্ধ শেষের পর যেন তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। নানা সাহেব কোথায় লুকিয়েছিলেন তুমি বুঝি তা জানতে পেরেছ? না, খোঁজাখুঁজি করছি। নানা সাহেব কি এই খিচিংয়ে এসে লুকিয়েছিলেন? এমনটা হতে পারে? হতেও পারে। তিনি কোনো না কোনো স্বাধীন রাজ্যে আশ্রয় নিয়েছিলেন অবশ্যই। ইংরেজরা তো প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কম খোঁজাখুঁজি করেনি। এসব অঞ্চলে তখন ইংরেজদের শাসন পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয়নি, রাস্তাঘাটও ছিল দুর্গম। এরকম জায়গায় লুকিয়ে থাকা সম্ভব। অনেকের ধারণা নানা সাহেব বাকি জীবনটা ছদ্মবেশে নেপালে কাটিয়েছেন, কিন্তু আমি নেপালে অনেক খোঁজ করেছি, সেরকম কোনো প্রমাণ মেলেনি। এসব তো বহু বছর আগেকার কথা, তুমি এখন খোঁজ করছো কেন? এমনি কৌতূহল। নেতাজির মৃত্যু নিয়ে তো এখনো তদন্ত চলছে। আমার বন্ধু সাধন রায় সিপাহী যুদ্ধের ইতিহাস নিয়ে একটা নতুন বই লিখছেন, তাকে আমি একটু সাহায্য করতে চাই। অনেক কথা হয়েছে, এবার ঘুমো। সিন্দুকটার মধ্যে কি আছে তা জানার জন্য আমার খুব কৌতূহল হচ্ছে। কাল সকালে প্রথম কাজ হবে আমাদের ড্রাইভার গুরুপদর খোঁজ করা। এই সময় ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। সারাদিন অসহ্য গরমের পর জানলা দিয়ে এলো ঠান্ডা হাওয়া, সেই সঙ্গে বৃষ্টির ছাঁট। প্রথম প্রথম ভালোই লাগলো, তারপর বিছানা ভিজতে শুরু করায় জানালাটা বন্ধ করতেই হলো। তারপর আবার গরম। সকালবেলা প্রথম ঘুম ভাঙলো সন্তুর নিচের চেঁচামেচি শুনে। সে নিচে এসে দেখলো গরু নিয়ে হাজির হয়েছে কয়লা, কাপড়ের বস্তা কাঁধে একজন ধোপা, আর হাউ হাউ করে কাচ্ছে দারোয়ান নটবর সিংহ। সন্তু ওদের কাছে দাঁড়িয়ে কিছু জিজ্ঞাসা না করেই ঘটনাটা জেনে গেল।
লোহার সিন্দুক চুরি হয়ে গেছে। যারা চুরি করতে এসেছিল তারা নটবর সিংহের হাত মুখ বেঁধে রেখেছিল। সকালবেলা গয়লা এসেই দারোয়ানের বাঁধন খুলে দেয়। সন্তু ভিতরে গিয়ে সিন্দুকের ঘরটা দেখে এলো। অত বড় সিন্দুকটা ঘষতে ঘষতে টানতে টানতে নিয়ে গেছে। মেঝেতে দাগ পড়ে গেছে, আর কোনো চিহ্ন নেই। সন্তু দৌড়ে সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে দেখলো কাকাবাবু উঠে বসেছেন। সন্তু কিছু বলার আগেই তিনি বললেন, কি সিন্দুকটা চোরে নিয়ে গেছে তো? সন্তু মাথা নাড়ল। কাল রাত্রিরেই আমার এই কথাটা মনে হয়েছিল। হাজার হাজার লোক এসে দেখেছে সিন্দুকটা। অনেকেরই ধারণা ওর মধ্যে গুপ্তধন আছে। চোরেদের তো লোভ হবেই। এখন কি হবে? কি আর হবে? আমাদের কি সারা রাত ধরে ওটা পাহারা দেওয়ার কথা ছিল? আমরা তো সেজন্য এখানে আসিনি। সিন্দুকটার মধ্যে কি ছিল তা তো জানাই গেল না। এখন একটু চা দরকার। কাল বেডটির কথা বলতে ভুলে গেছি। প্রবীরদের কাউকে দেখতে পেলি? না, জাগো দাদা নিচে আছে, আর কেউ জাগেনি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাতে খুব সুবিধে হয়েছে চোরদের। সবাই জানলা বন্ধ করে শুয়েছে, কেউ কোনো সাড়া শব্দ পায়নি। একটু পরেই ছুটে এলো কমলিকা। সে চোখ বড় বড় করে বলল, কাকাবাবু কি হয়েছে জানেন? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনারা এতক্ষণ শুনছিলেন সিন্ধুক রহস্যের দ্বিতীয় পর্ব। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পর্বটা নিয়ে আসছি, তাই যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে ফলো রাখুন।